প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী হতে পারে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রায় নিয়ে শেখ হাসিনার প্রতিক্রিয়া, ধানমন্ডি ৩২-এ হঠাৎ বুলডোজার, সারাদিনে যা ঘটল বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, অতিথি শেখ হাসিনাকে ভারত কি ধীরে ধীরে আনলক করতে দিচ্ছে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কিভাবে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করার প্রজ্ঞাপনে যা যা বলা হয়েছে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনার মামলার রায় ঘিরে কয়েক জেলায় বিজিবি মোতায়েন, আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, আওয়ামী লীগ নিয়ে অধ্যাপক ইউনূসের বক্তব্য কি রাজনৈতিক, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যুক্তরাষ্ট্রের নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টিও মারা গেছেন, জানালেন তার ভাই, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় গ্রেফতার কে এই হিসাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধানের সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১০ই জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অর্থাৎ মাত্র ৪ মাস ৭ দিনের দিন সোমবার এই মামলায় রায় হল। রায়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। তবে এটি মামলায় আইনি প্রক্রিয়ার শেষ ধাপ নয়। এই মামলায় গ্রেপ্তারকৃত আসামি ও অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে পলাতক দেখিয়ে এই মামলার বিচার হয়েছে। গণ-অভ্যুত্থানের পরে গত বছর ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে অক্টোবরে এই মামলাটি হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধ মামলার এটি প্রথম রায়। মামলাটিতে প্রথমে শেখ হাসিনাই আসামি ছিলেন, তবে এ বছরের মার্চে বাকি ২ জনকে এ মামলায় আসামি করা হয়। সোমবার ট্রাইব্যুনালে ঘোষিত রায়ে বলা হয়েছে, তানের বিরুদ্ধে আনা ৫টি অভিযোগই প্রমাণিত হয়েছে। এর মধ্যে ৩টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ও ২টি অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে সকাল থেকেই ঢাকার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে দেখা যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। দুপুর 12:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় পড়তে শুরু করে। ট্রাইব্যুনাল তার রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। রায় ঘোষণার পর অনেকেই যেমন একে স্বাগত জানিয়েছেন, তেমনি আবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একে বলেছে পূর্ব নির্ধারিত রায়। এছাড়া রায়কে ঘিরে ধানমন্ডি ৩২-এর সামনে বুলডোজার সহ একদল বিক্ষোভকারী অবস্থান নিলে ও পরে ৩২ নম্বরে প্রবেশের চেষ্টা করলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রায়কে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছিলেন। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঢাকার মোহাম্মদপুর, শ্যামলী, মিরপুর, ফার্মগেট, বাংলা মোটর, শাহবাগ, মহাখালী, গুলশান সহ বিভিন্ন এলাকা ঘুরে বিবিসি সংবাদদাতারা দেখেছেন, সোমবার স্বাভাবিক দিনের তুলনায় সড়কে গাড়ির চাপ কিছুটা কম। আগারগাঁও, মহাখালী এবং ফার্মগেটে ছোট আকারে যানজটও দেখা গেছে। অন্যান্য দিনের তুলনায় গণপরিবহন এবং দূরপাল্লার পরিবহন কম চলতে দেখা গেছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদেরও কমপ্লিট লকডাউন সমর্থনে কোনো মিছিল বা তৎপরতা দেখা যায়নি। মামলার রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। প্রায় ৯ মাস আগেকার কথা। ঢাকায় শেখ মুজিবের বাসভবন ৩২ নম্বর ধানমন্ডি ভাঙচুরের পর বাংলাদেশ সরকার একটি বিবৃতি দিয়ে অভিযোগ করে, ভারতে অবস্থানরত শেখ হাসিনাই সোশ্যাল মিডিয়াতে লাগাতার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন
এবং ভারতের উচিত তার মুখের রাশ টেনে ধরা। ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে জানানো হয় আনুষ্ঠানিক প্রতিবাদও। ঠিক তার পরদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়ে দাবি করে শেখ হাসিনা যা বলছেন তা তিনি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে, মানে তার ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বলছেন, এবং ভারত সরকারের সেখানে কোনো ভূমিকাই নেই। ভারতকে নেতিবাচক দৃষ্টিতে তুলে ধরলে বা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রশাসনিক ব্যর্থতার জন্য ভারতকে দায়ী করলে তা যে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক হবে না মনে করিয়ে দেওয়া হয় সেটাও। যথারীতি পাল্টা তলব করা হয় দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকেও। আসলে গত ১৬ বছর ধরে ভারতের আশ্রয় ও আতিথেয়তায় থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আদৌ প্রকাশ্যে মুখ খুলতে দেওয়া উচিত কিনা তা নিয়ে দিল্লি ও ঢাকার মধ্যে যে পরিমাণ কূটনৈতিক তিক্ততা তৈরি হয়েছে তা এক কথায় নজিরবিহীন। এমনকি বিষয়টি নিয়ে কথাবার্তাও হয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। এখানে বাংলাদেশের বক্তব্য হল, জুলাই গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে ভালো কথা, কিন্তু দুদেশের মধ্যেকার বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে ঢাকা তাকে বিচারের মুখোমুখি করার জন্য হস্তান্তরের দাবিও জানিয়েছে। কলকাতা লাগোয়া উপনগরীটাতে শয়ে শয়ে বাণিজ্যিক কমপ্লেক্স, রাত দিন লাখ লাখ মানুষের ভিড় সেখানে। ব্যস্ত এই এলাকায় একটি বাণিজ্যিক কমপ্লেক্সে এমন কয়েকজন যাতায়াত করছেন যাদের কয়েক মাস আগেও সেখানে দেখা যেত না। ওই বাণিজ্যিক পরিসরে যাতায়াত করেন এমন বেশিরভাগই চেনেন না এই নবাগতদের, চেনার কথাও নয়। তবে এদের অনেকেই মাত্র ১ বছর আগেও বাংলাদেশের সবথেকে ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলির শীর্ষ এবং মধ্যম স্তরের নেতা। তারা যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে যাতায়াত করছেন কয়েক মাস ধরে, সেখানেই দলীয় দফতর খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই পার্টি অফিসটি নতুন। এর আগে ২০২৪ সালের ৫ই অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরের কয়েক মাসে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দফতরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসাবাড়িতেই। বড় বৈঠকগুলি অবশ্য করতে হতো কোনো রেস্তোরাঁ বা ব্যাংকোয়েট হল ভাড়া করে। সে কারণেই একটা নির্দিষ্ট পার্টি অফিসের দরকার। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ এনেছেন। যদিও তিনি এর আগে বিভিন্ন সময় ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনার বিচারের কথা বলেছেন, কিন্তু এখন তিনি পতিত দলটিকে নিয়েই রাজনৈতিকভাবে আক্রমণাত্মক ভাষায় বক্তব্য দিলেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন। অন্যদিকে দেশটির রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া আওয়ামী লীগের ফেরত আসা বেশ কঠিন। তাদের জন্য বড় বাধা নৈতিকতার প্রশ্ন। সরকার প্রধান অধ্যাপক ইউনুস এমন এক প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিকভাবে বক্তব্য দিলেন যখন আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতিতে সরকারের নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের প্রশ্নে নানা আলোচনা চলছে। অন্যদিকে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলির মধ্যে মতবিরোধ, বিভেদ প্রকাশ্যে এসেছে। সম্প্রতি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও বিভক্তির রাজনীতি, আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে কঠোর ভাষায় বক্তব্য দিয়ে সব পক্ষকে সতর্ক করেছেন। সেই বক্তব্যে তিনি বলেছেন, ঐক্য না থাকলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। এমন পটভূমিতে বিবিসি বাংলা গত ৩রা মার্চ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের একটি সাক্ষাৎকার প্রচার করেছে। সেই সাক্ষাৎকারে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল প্রধান উপদেষ্টাকে। সেনাপ্রধানের বক্তব্য নিয়ে প্রশ্নে তিনি প্রথমে মন্তব্য করতে চাননি। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার কোনো শঙ্কা আছে কিনা এই প্রশ্ন করা হলে এর জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, এটা তো সব সময় থাকে। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল বা অস্থিতিশীল করার জন্য। এটা তো সব সময় থ্রেট আছেই।
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও মারা গেছেন। নিহতের ভাই জাহিদ হাসান প্রান্ত বিষয়টি নিশ্চিত করে বলেছেন, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তবে তার মরদেহ এখনও পাওয়া যায়নি। আজ শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে প্রান্ত লিখেছেন, পুলিশ আমাকে ফোন করে মৃত্যুর খবর জানায়। তারা জানান, বাসার ভেতরে রক্তের মধ্যে পাওয়া মৃতদেহের একটি অংশের সঙ্গে ডিএনএ মিল পাওয়া গেছে, তবে পূর্ণাঙ্গ মরদেহ পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয়। নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নবী প্রবীর অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ACCE বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। এর আগে স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে অপর নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধারের কথা জানায় পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম হিশাম আবু ঘরবে, ২৬। জামিলের রুমমেট ছিলেন তিনি। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, হিশামকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, জামিলের সাথে নিখোঁজ হওয়া ২৭ বছর বয়সী অন্য শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির এখনও সন্ধান মেলেনি। তাকে পুলিশ জানিয়েছে, হিশামের বিরুদ্ধে মরদেহ সরানো, আলামত নষ্ট করা ও তথ্য গোপন রাখার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রে ১০ দিন ধরে নিখোঁজ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার সাবেক রুমমেট হিশাম আবু ঘারবিয়াহকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া হিশামের অতীত রেকর্ড বিশ্লেষণ করে তার বিরুদ্ধে মারধর, চুরি ও পারিবারিক সহিংসতার মতো একাধিক অভিযোগের তথ্য পেয়েছে পুলিশ। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মৃত্যুর বিষয়টিও তার পরিবার নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, হিশামকে জিজ্ঞাসাবাদের পর স্থানীয় সময় শুক্রবার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। তবে পুলিশ এখন পর্যন্ত নাহিদার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, জামিল ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি করছিলেন। নাহিদা বৃষ্টিও একই বিশ্ববিদ্যালয়ে রাসায়নিক প্রকৌশলে পিএইচডি করছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৬ এপ্রিল দুজনকে সর্বশেষ দেখা যায়। সেদিন জামিলকে তার ছাত্রাবাসে দেখা গিয়েছিল। বৃষ্টিকে দেখা গিয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ও পরিবেশ বিজ্ঞান ভবনে। হিলসবরো কাউন্টির পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া হিশাম আবু ঘারবিয়া যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি লিমনের সাবেক রুমমেট। গত ১৬ এপ্রিল লিমনের নিখোঁজ হওয়ার পর হিশামকে কয়েকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এক পর্যায়ে তিনি সহযোগিতা বন্ধ করে দিলে শুক্রবার পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তিনি নিজেকে ঘরের ভেতর আটকে রাখেন। পরে পুলিশের বিশেষ দল আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার লক্ষ্যে পাকিস্তানের সেনাপ্রধান CASF ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাবছি। শনিবার ২৫ এপ্রিল ২০২৬ তারিখে পাকিস্তানের ইসলামাবাদে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। ইরানি দূতাবাসের বরাত দিয়ে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা স্থিতিশীলতা নিয়ে দীর্ঘ আলোচনা করেন। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা এবং একটি দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তেহরান সবসময় প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখাকে অগ্রাধিকার দেয়। পাকিস্তানের সেনাপ্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপকালে তিনি ওয়াশিংটনের প্রস্তাবের বিপরীতে ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। উক্ত বৈঠকে পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মোহসিন নকভি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল আসিম মালিক সহ দুই দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিশ্লেষকরা মনে করছেন, ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চলমান সংকট নিরসনে এবং আঞ্চলিক শান্তি রক্ষায় এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।